আমার হাজবেন্ডের বার্থডের আগের দিনই আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। সে এই বিষয়গুলোতে একদমই ইন্টারেস্ট না, কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল আমি তার বার্থডেটা অনেক সুন্দর করে সেলিব্রেট করব। দিনটার জন্য আমি কতদিন ধরে কত কিছু যে প্ল্যান করে রেখেছি, কিভাবে সাজাবো, কিভাবে তাকে গিফট করব, কি রান্না করব তার জন্য। শরীর খারাপ নিয়ে একটু কষ্টই হয়েছে আমার একা হাতে সবকিছু করা। তার মুখে যখন আমি এই হাসিটা দেখেছি তখন আর কোনো কষ্টই আমার কষ্ট মনে হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। শুধু একটু ঠান্ডা লেগেছে আমার। আগের দিন রাতের বেলা আমি সারা রাত কাশতে কাশতে হচ্ছে অবস্থা আমার খারাপ হয়ে যায়, এই জন্য পরের দিন সকালবেলায় আমাকে সীমান্ত হসপিটালে নিয়ে আসে। মেনলি আমার গলা অনেক বেশি খুসখুস করছিল, খুসখুস করার কারণে আমার অনেক বেশি কাশি হচ্ছিল। সীমান্ত তার অফিস ছুটি নিয়ে আমাকে হচ্ছে হসপিটালে নিয়ে আসে। নিয়ে আসার পর আমাকে এখানে ফার্স্টে প্রেশার মাপানো হয়, আমার একদম লো প্রেশার। আর আমাকে এখানে করোনা টেস্টও করা হয়েছে। আমি আর সীমান্ত ভেবেছিলাম যে আমার করোনা হয়েছে, বাট না, আমার কোনো করোনা হয়নি। একটু ঠান্ডা লেগেছে, আমাকে একটু গরম গরম পানি খেতে বলেছে আর আমাকে মেডিসিনও দিয়েছিল। আমি একদমই হসপিটালে যাওয়ার পাবলিক না, সীমান্ত আমাকে জোর করে হসপিটালে নিয়ে এসেছে। আমি এটাই দেখাচ্ছি যে ডাক্তারের ভিজিট এখানে মেশিনে পে করতে হয়। অনেক সকালেই যেহেতু গিয়েছিলাম হসপিটালে, বাসায় এসে আমি ব্রেকফাস্ট করেছি, কফি খেয়েছি আর ক্রোজেন খেয়েছি, সাথে একটু কিছু ফ্রুট খেয়েছিলাম। এটা আমার অনেক ফেভারিট একটা ব্রেকফাস্ট, আমি প্রায় প্রায় হচ্ছে এই ব্রেকফাস্টটা করে থাকি। এই দিনটা ছিল আমার হাজবেন্ডের বার্থডের আগের দিন, তো আমি আগের দিন থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি। সব থেকে কষ্টের কাজটা আমি আগে করে নিয়েছি। এখানে আমি বক্স ভর্তি করে পেঁয়াজটা আগে কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটা থাকলে রান্না বান্না একদম তাড়াতাড়ি হয়ে যায়। ভেবেছি যে আগের দিন রাতের বেলায় গরুর মাংস আর রোস্টটা করে ফেলি, তাহলে পরের দিন আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমার শরীরটাও একদমই ভালো ছিল না, এই অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করছিলাম। আমার হাজবেন্ডের ফ্রেন্ডদেরকেও আমি বাসায় ইনভাইট করেছি। আমি বলছি যে না, এই দিনটা আমি নষ্ট করবোই না একদমই। গরু মাংসটাকে কেটে ধুয়ে এখানে মশলাও সব দিয়ে দিয়েছি। আজকে গরু মাংসটাকে একদম মাখিয়ে তারপরে রান্না করব। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। আরেক দিক দিয়ে রোস্টের জন্য এখানে আমি চিকেনটাকে ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। গরু মাংসটাকে মাখিয়ে আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে। যেহেতু 2 কেজি গরু মাংস রান্না করছি, 2বার করে বসিয়ে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারটা অনেক বেশি ছোট। এই তো প্রথমবার মাংসটা সেদ্ধ হয়েছে, এরপর দ্বিতীয়বার আমি আবার মাংসটাকে বসিয়ে দিব। এই প্রেসার কুকারটা আমার যে কাজগুলো কত বেশি সহজ করে দিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন খুব ইজিলি এই মাংস সেদ্ধ হয়ে যায়। আগে অনেক বেশি সময় লাগতো, এখন অনেক তাড়াতাড়ি রান্না বান্নাও শেষ হয়ে যায়। সেকেন্ডবার যখন গরু মাংসটা আবার বসিয়ে দিচ্ছিলাম, ভালো মতন প্রেসার কুকারটা মুছে নিয়েছি, যেহেতু আগের বার রান্না করার সময় ঝোল ছিটে এসেছিল উপরে। আমি বাহিরে গিয়েছিলাম, বাহিরে যেয়ে আমি এখানে 2টা পেস্ট্রি কেক নিয়ে এসেছিলাম। ভেবেছি যে রাত 12টা বাজে এই কেক গুলো কাট করবো। সে ড্রয়িং রুমে বসেছিল আর এদিক দিয়ে আমি রান্না করছিলাম। রান্না করতে করতে দেখলাম যে 12টা বেজে গিয়েছে, তাকে উইশ করে ফেললাম। সে আমাকে এগুলো করতে একদমই বারণ করেছিল, আমি হচ্ছে জোর করে তার বার্থডে সেলিব্রেট করেছি। বছরে আমাদের দুজনের বার্থডে আর অ্যানিভার্সারি হচ্ছে আমাদের স্পেশাল ডে। আমি চাই যে এই স্পেশাল ডে গুলোকে একটু মেমোরেবল করার জন্য। আর এই তো আমার রোজ রান্না করা হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে আমি ঘুমিয়ে গিয়েছি। এটা ছিল এর পরের দিন। আমি 12টার আগে একদমই ঘুম থেকে উঠি না। সেদিন আমি অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম, যেহেতু আমাকে ঘর গুছাতে হবে, ঘর গুছিয়ে আবার রান্না বান্না করতে হবে। সীমান্তকে অফিসে পাঠিয়ে দিয়েছি, কারণ সে যদি বাসায় থাকে আমার কোনো কাজই হবে না। আর এই তো আমি বেডটাকে সুন্দর মতন গুছিয়ে নিচ্ছি। আজকে একটা নতুন চাদর বিছাচ্ছি। এই চাদরটা আমি বাংলাদেশ থেকে ধানমন্ডি রোড সাইড থেকে কিনেছিলাম। মাত্র 650 টাকা দিয়ে এই বেডশিটটা আমি কিনেছি। আমার খুবই পছন্দ হয়েছিল। আমার হালকা টাইপের কালারের বেডশিটই খুবই পছন্দ। আর ভাবলাম যে হাজবেন্ডের যেহেতু বার্থডে, ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি। সাথে আমি 2টো কুশনও অ্যাড করেছি। আর এই কুশন কাভার গুলো আমি আড়ং থেকে নিয়ে এসেছিলাম। ঘরটা দেখতে এখন কি সুন্দর আর কি স্নিগ্ধ লাগছে, তাই না? আমার বেড সাইড টেবিলে দেখবেন একটা ল্যাম্প অ্যাড করেছি, সেই ল্যাম্পটাও আমি নতুন নিয়েছি। এরপর আমি আমার হাজবেন্ডের বার্থডে গিফট গুলো র্যাপ করতে বসেছিলাম। প্যাকেজিংটা এত বেশি কিউট হয়েছিল, আমারই খুবই পছন্দ হয়েছে এই প্যাকেজিংটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্যাকেজিংটা কেমন হয়েছে। তার এই 27তম জন্মদিনে আমি তাকে 27টা গিফট করেছি। আর প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন সহকারে তার জন্য কিনেছিলাম। কিছু জিনিস আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি আর কিছু জিনিস আমি জাপানে এসে কিনেছি। প্রতিটা গিফট র্যাপ আমি নিজের হাতে করেছি আর প্রত্যেকটা গিফট র্যাপ আমার খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে এই 3টা নিজেকে নিজেই প্রশ্ন করছিলাম আমি কিভাবে এত সুন্দর করে গিফট র্যাপ করলাম। আমার পার্পল থিমে কোনো কিছুই করা হয়নি, তো এইবার আমার হাজবেন্ডের বার্থডেতে আমি সবকিছু পার্পল থিমে রেখেছিলাম আর পার্পল থিমটাই খুব সুন্দর হয়েছে। জামদানি শাড়িটা এত বেশি সুন্দর, একটা ডুয়েল টোনের জামদানি শাড়ি আমি নিয়েছিলাম। পরে আমার বেডরুম দুটোকে আমি ভালো মতন ক্লিন করে আমি ড্রয়িং রুমে চলে আসি। বার্থডের
আমি ছোট করে একটু ডেকোরেশন করেছিলাম, সবকিছু আমি ড্রয়িং রুমেই করেছি। ভাবলাম কুশন কাভার গুলো চেঞ্জ করে নতুন কুশন কাভার অ্যাড করে ফেলি। আর এই কুশন কাভার গুলো আমি আড়ং থেকে কিনে এনেছিলাম। আমার ফোনে এত বেশি ভিডিও জমা হয়েছে যে আমি কোনো ভিডিওই আর রেকর্ড করতে পারিনি, স্টোর ফুল হয়ে যায়। দিনের মেনুতে আমি টোনা মাছের কাবাব আর চিংড়ি ফ্রাইটা রেখেছিলাম আমার ননাসের বাচ্চাগুলোর জন্য। আপনারা অলরেডি দেখেছেন সেদিন আমি অনেকগুলো আইটেম রান্না করেছি, কোনোটাই আসলে আমি রেসিপি রেকর্ড করতে পারিনি কারণ আমার স্টোর ফুল ছিল। আপনারা অনেকেই টোনা মাছের কাবাবের রেসিপিটা চেয়েছিলেন, আমি অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। সেও হচ্ছে রেডি হয়ে এসেছে। আর এই তো আমার ডেকোরেশনটা আমি করেছি আজকে পার্পল থিমে। রান্নার পাশাপাশি আমি এদিক দিয়ে ডেকোরেশনটা করে ফেলি। লাস্টে শুধু পোলাও রান্নাটা বাকি ছিল আর সেটাও রান্না করে নিচ্ছি। পোলাওটা সেদিন এত পারফেক্ট হয়েছিল, একদম ঝরঝরে। রান্না বান্না সবকিছু শেষ করে এই তো ফাইনালি আমি রেডি হতে চলে আসি। খুবই সুন্দর একটা ডুয়েল টোনের জামদানি শাড়ি পরছি আর এটার সাথে দেখছিলাম কোন জুয়েলারিটা মানায়। এই গোল্ডেন জুয়েলারিটা আমি বাংলাদেশে আমার বোনের বিয়েতে পরেছিলাম আর এই শাড়ির সাথেও দেখলাম খুব সুন্দর ম্যাচিং হয়েছে। রান্না বান্না করার পর শরীরটা আমার একদমই আর চলছিল না, আমার একটু শাড়ি পরার ইচ্ছে ছিল না। সীমান্ত জোর করে আমাকে এই শাড়িটা পরিয়েছে, বলছিল যে তুমি শাড়ি না পরলে আমি কোনো কিছুই করব না। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে রেডি হয়েছি আর তার খুশির জন্য আমি সবকিছুই করতে পারি। তো সুন্দর একটা শাড়ি পরেছি, দৌড় দিয়ে বাহিরে যেয়ে ভাবলাম একটু ছবি তুলে আসি। ডুয়েল টোনের শাড়িটা আমি লীলাবতী বাই শারমিন ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। তাদের পেজের প্রত্যেকটা জামদানি এত বেশি ইউনিক আর এত সুন্দর। শাড়িটা ডে লাইটে একরকম লাগে আর রুমের লাইটে একরকম লাগছিল। আমি অনেক ধরনের জামদানি শাড়ি পরেছি আর এটা আমার এখন মোস্ট ফেভারিট একটা শাড়ি। আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজটা আমি অবশ্যই মেনশন করে দিব। যারা ইউনিক টাইপের জামদানি শাড়ি পরতে চাচ্ছেন তাদের পেজটা চেক আউট করতে পারেন। আগের দিন রাত থেকে আমি রান্না বান্না সব শুরু করে দেই আর আমি অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে সবগুলো রান্না করেছি। আমার হাতের রান্না আমার হাজবেন্ড বরাবরই খুবই পছন্দ করে। সাথে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করে ফেলি। আমি অনেকদিন ধরে এই প্ল্যানটা করছিলাম যে আমি এইভাবেই ডেকোরেশনটা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এইবারকার ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি আগে থেকে একটা খুব সুন্দর কেক অর্ডার করে রেখেছিলাম জাপানে এক আপুর কাছে। যে কোনো ওকেশনে আমি কেক কর্নার ইন জাপান থেকে কেক অর্ডার করে থাকি। জাপানে যারা আছেন, যারা হোমমেড কেক খেতে খুব পছন্দ করেন, আপনারা সেখান থেকে নিতে পারবেন ইজিলি। পুরের মধ্যেই কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছিল আর কেকের টেস্ট খুবই ভালো ছিল। আমার ননাসকেও দাওয়াত দিয়েছিলাম আর তার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছিলাম। অনেকে কমেন্ট করছিলেন যে আমার শাশুড়ি মা কোথায়, আমার শাশুড়ি মাকে কি আমি দাওয়াত দিইনি। আমার শাশুড়ি মা আসলে বাংলাদেশেই আছে এখনো। আর এই তো তার সব ফ্রেন্ডরা মিলে চলে এসেছিল। তো খাবারের আগে ভাবলাম যে কেকটা কেটে ফেলি, এত সুন্দর ডেকোরেশন করেছি, তখন তো আসলে ডেকোরেশনটাই নষ্ট হয়ে যাবে। তো তার ভাগিনা সবাই মিলে আমরা একসাথে কেকটা কাট করে ফেলছি। আমি চকলেট ফ্লেভারে কেক নিয়েছিলাম। বাচ্চারা সবাই আমরা চকলেট ফ্লেভার খেতেই পছন্দ করি। আমার হাজবেন্ড যত না তার বার্থডে নিয়ে এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি। তাকে বলেছিলাম আমি এবার তোমার বার্থডেতে বাজার করব, আমি সবাইকে রান্না বান্না করে খাওয়াবো, আমি সবকিছু করব। ফার্স্টে ভেবেছিলাম যে বুফে সিস্টেমের মতন সবাইকে হচ্ছে সেখান থেকে নিয়ে নিয়ে খেতে বলবো, কিন্তু না, কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সবার খাবার টেবিলেই দিয়ে দিয়েছি। আর অনেক বেশি আইটেম করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি, তার জন্য আর কোনো কিছু করতে পারিনি। জাপানে এখন আমাদের এই মানুষগুলো সব থেকে বেশি আপন আর এই মানুষগুলোকে আমি দাওয়াত করে খাইয়েছি। তাদের ফ্রেন্ডদেরকে একসাথে বসিয়ে দিয়েছি, আমি আর আমার ননাস পরে খেয়েছিলাম আর বাচ্চাগুলোকে আমার ননাস আগেই খাইয়ে দিচ্ছিল। ছোটটা কি কিউট, আমাকে বলছিল যে মামি আমাকে কোক দাও। আমি প্রত্যেকটা খাবারে একটু কম ঝাল দিয়েছিলাম যেন বাচ্চাগুলো খেতে পারে। আমার হাজবেন্ডের বার্থডেতে আমি আইফোন গিফট করেছিলাম, সেই আইফোনটা আমাকে কিনতে হেল্প করেছিল ইয়াসিন ভাইয়া। ফ্রেন্ডরা একদিন সন্ধ্যাবেলা আমাদের বাসায় এসেছিল আর সেদিন এসে আমার ফোন থেকে ভাইয়া ফোনটা অর্ডার দিয়ে দেয়। আমার হাজবেন্ড একটুও বুঝতে পারেনি তার জন্য যে আমি ফোন কিনেছি। আরো কিছু গিফট করেছি। আর অনেকে বলছিলেন যে আমার হাজবেন্ডের বয়স নাকি 30 বছর। আপনাদেরকে কে বলেছে আমার হাজবেন্ডের বয়স 30 বছর? আমার হাজবেন্ডের বয়স মাত্র 27 বছর আর আমার হাজবেন্ডের আর আমার বয়সের ডিফারেন্স মাত্র 3 বছরের। আমরা দুইজনই আসলে অনেক কম বয়সে বিয়ে করে ফেলেছি। কারো সম্পর্কে না জেনে একটা করে কমেন্ট করে বসবেন না প্লিজ, আমাদেরও এইসব দেখতে ভালো লাগে না। যাই হোক, শাফি কি কিউট করে হচ্ছে এখানে বসে বসে কেক খাচ্ছিল। ওর কেক খাওয়া দেখে আমার খুবই ভালো লাগছে। সবাই কেকটা খেয়ে খুবই মজা বলেছে। আর এদিক দিয়ে দেখেন আমার হাজবেন্ড সবাই যাওয়ার পর সব গিফট গুলো খুলে বসেছে। এদিক দিয়ে সবাই যাওয়ার পর সে আমাকে বলছিল যে আমার বউটা কত কষ্ট করেছে আজকে সারাদিন। তোমার খুশিতেই আমার খুশি, তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে আমার আর কোনো কষ্ট নেই। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।